স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম এবং আমি তানজিম শাফিন। আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। তদন্তে বিদেশি প্রতিনিধি রাখার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শান্তবাজারে আমরা নিয়ে জানাবো বিস্তারিত। শান্তিপূর্ণভাবে তারা স্লোগান দিচ্ছিল, তারপরও যেরকম ন্যাক্কারজনকভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বোচ্চ আদালতের কাছে আমরা আমাদের সর্বোচ্চ বিচারটা চাই। কেন আপনারা নিয়ে যাচ্ছেন সরাসরি? কোটা প্রথা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে, সমন্বয়কদের সহ গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে। সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। শাফিন, এই নিয়েও আমরা বিস্তারিত প্রতিবেদনে দেখব শান্তবাজারে। তবে শুরুতেই জানাবো সহিংসতার ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বিষয়ে বিস্তারিত। সমাধান হয়ে যাওয়া বিষয়কে যারা সহিংসতায় রূপ দিলেন তাদের কি অর্জন হলো, সেই প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সহিংসতায় হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। মাছে ভাতে বাঙালি এই প্রবাদের যথার্থতা মেলে দেশবাসীর খাদ্যাভ্যাসে। এমনকি মাছ উৎপাদনেও বিশ্বে পঞ্চম স্থানে বাংলাদেশ। প্রতি বছরের মতো জুলাইয়ের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব এনামুল হক বাবুল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধনকালে মৎস্য খাতে অবদান রাখার জন্য 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। মৎস্য সপ্তাহের অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার কথাও উঠে আসে। এ সময় বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যারা শিক্ষার্থীদের উপর ভর করে সহিংসতা সৃষ্টি করলো, দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, কি লাভ হলো তাদের, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। একটা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। এই ঘটনার তদন্তে গঠিত কমিশনে জাতিসংঘের সহযোগিতা ও বিদেশি প্রতিনিধি রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বিচার বিভাগীয় তদন্তের পরিধি বাড়ানোর জন্য একজন অতিরিক্ত বিচারপতিও নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত করতে সরকারের আন্তরিকতার কথাও জানান সরকার প্রধান। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন জজ সাহেব দিয়ে আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা।
এদিকে গভীর সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালদ্বীপের সাথে সরকার আলোচনা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কিন্তু এখনো গভীর সমুদ্রে পৌঁছাতে পারিনি। আমি জাপানের সঙ্গে কথা বলেছি, মালদ্বীপের সাথে কথা বলেছি, শ্রীলঙ্কার সাথে কথা বলেছি, যাদের অভিজ্ঞতা আছে। তবে এখন বোধহয় জাপান, মানে আমরা চাই এটা প্রাইভেট সেক্টরই হবে, সরকারে না। কিন্তু যত রকম সুযোগ সুবিধা করে দেওয়া সেটা আমরা করে দেব, কারণ সেটা আমাদের দেশের কাজে লাগবে। আগামীতে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলেরই সহযোগিতা চাই। দেবরাজ দেব, এখন, ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার। সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের চাওয়া 9 দফা দাবির বাস্তবায়ন। ঢাকা সহ দেশের সকল মহানগর, জেলা শহরের আদালত ঘিরে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে অংশ নেন শিক্ষক ও আইনজীবীরাও। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, বগুড়া ও নরসিংদীতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ও সংঘর্ষ। আরও জানাচ্ছেন নাইম আবিদ। সারা দেশে সহিংসতা, হামলা মামলার প্রতিবাদ, জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবি ও ছাত্র সমাজের 9 দফা আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নিতে ঢাকার শিক্ষার্থীরা দুপুর 12টার দিকে হাইকোর্ট এলাকায় আসতে শুরু করে। শুরুতেই বাধা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থী শিক্ষকরা হাইকোর্টের দিকে রওনা দিলে মাঝপথে তাদেরও আটকে দেয় পুলিশ। বাধার মুখে শিশু একাডেমির সামনে অবস্থান নেয় তারা। আজকে আমরা এখানে এসেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য, শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিসের জন্য এখানে এসেছি, কিন্তু তারা শিক্ষার্থীদের কোনোভাবে আসতেই দিচ্ছে না। এরপরই বিক্ষোভে অংশ নেয় আইনজীবীরা। শিক্ষার্থীদের সংহতি জানিয়ে মিছিল করে তারা। এ সময় শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়ার পথে আটকে দেয়া হয় একটি পুলিশ ভ্যান। শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। আমরা সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করার জন্য আসছি। সর্বোচ্চ আদালতের কাছে আমরা আমাদের সর্বোচ্চ বিচারটা চাই। দুপুর 1টা নাগাদ বাধা ভেঙে শিক্ষার্থী আইনজীবী মিলে ঢুকে পড়ে হাইকোর্ট চত্বরে। আর শিশু একাডেমির সামনে অবস্থান নেয়া শিক্ষক শিক্ষার্থীরাও বাধা ভেঙে হাইকোর্ট প্রাঙ্গণে ঢুকে পড়ে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করে ইউলাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। এদিকে নিম্ন আদালত ও দায়রা জজ আদালত এলাকায়ও সকাল থেকে কড়া নিরাপত্তায় রাখে আইন শৃঙ্খলা বাহিনী। তবে দুপুরে দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে মিছিল করে আইনজীবীরা। আটককৃতদের স্বজনরা এসে জড়ো হন সিএমএম কোর্টে। নিরপরাধ দাবি করেন তারা। ঢাকার বাইরেও দিনভর স্লোগান মুখর ছিল সড়ক মহাসড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ, র্যাব ও বিজিবির টহল টিম। শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। প্রতিবাদে ইট পাটকেল ছোড়ে শিক্ষার্থীরা। এর মধ্যে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও নরসিংদীতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে তারা স্লোগান দিচ্ছিল, তারপরও যেরকম ন্যাক্কারজনকভাবে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে আমরা গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। সহিংসতার প্রতিবাদ সহ কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় 6 সমন্বয়কের মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।
এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, তাই একটা নেতা বা কারো কোনো সমন্বয়কের উপর এই আন্দোলন নির্ভর করবে না। আমরা জানি যে কেন্দ্রীয় সমন্বয়কদের টিভি অফিসে জিম্মি করে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাহারকে মানি না এবং সেটাকে প্রত্যাখ্যান করেছি। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, গাজীপুর, হবিগঞ্জ, দিনাজপুর ও টাঙ্গাইল সহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও কর্মসূচি পালনের চেষ্টা করেন প্রগতিশীল শিক্ষক সমাজ সহ সাধারণ শিক্ষার্থীরা। নাইমা বীর, এখন, ঢাকা। এদিকে সন্ধ্যায় সমসাময়িক নানা ইস্যু নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় জামায়াত নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জানান, জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন, সিদ্ধান্ত হলেই জানানো হবে। 14 দলের সঙ্গে মিটিং হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই দলটি নিষিদ্ধ করার জন্য, শুধু জামাত ইসলাম এবং শিবির এই দুই দলকে নিষিদ্ধ করার জন্যই পরামর্শ দিয়েছেন। সেই প্রক্রিয়াটি চলছে। অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলোর মধ্যে জামাত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্ত। দেখছেন শান্তবাজার। প্রায় 13 দিন পর খুলেছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক ইন্টারনেটের গতিও। আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব মাধ্যমের সঙ্গে বৈঠক করে গুজব ছড়ানো বিভিন্ন কন্টেন্টের ব্যাপারে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে দেশের সাইবার আইন সম্পর্কেও। বিস্তারিত জানাবেন নাজমুস সাকিব। গত 17 জুলাই মধ্যরাতের পর বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট। পরদিন সন্ধ্যা নাগাদ বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। এতে দেশজুড়ে বন্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সেবা খাত। এর 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড সেবা আর 10 দিন পর 28 জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। কিন্তু বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। মূলত অনলাইন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার বিষয়ে এসব মাধ্যম বন্ধ করে সদুত্তর চায় সরকার। এছাড়া বিভিন্ন কন্টেন্টের বিষয়ে আপত্তিও জানানো হয়। আইসিটি প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি কন্টেন্ট সরিয়ে ফেলেছে টিকটক, যা প্রায় 7 লাখের মতো। বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি বাস্তব প্রমাণ দেখলেন তো, এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে। আমরা এই কন্টেন্টগুলোকেই ব্লক করতে বলেছি, এই অ্যাকাউন্টগুলোকেই আমরা ব্লক করতে বলেছি, যেটা বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডের ভায়োলেশন। এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে। মঙ্গলবার ইমেইলে এর উত্তর দেয় এই 3 মাধ্যম, আর বুধবার সকালে ভার্চুয়াল বৈঠক করে উত্তর দেয় ফেসবুক এবং সরাসরি উত্তর দেয় টিকটকের প্রতিনিধি। কিন্তু বৈঠকের জন্য আরও সময় চায় ইউটিউব। নির্ধারিত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, গত 16, 17, 18 জুলাই ফেসবুকে আপলোড হওয়া কন্টেন্টের ব্যাপারে অসহযোগিতার বিষয়ে অসন্তুষ্টি জানিয়েছে সরকার। এতে দেশের কোন কোন আইন ভঙ্গ হয়েছে সে বিষয়েও দৃষ্টিভঙ্গি জানানো হয়। বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো, যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো, নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালুর পরপরই ইন্টারনেটের গতিও আগের চেয়ে বেড়েছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, কিছুক্ষণ পরে ফিরে আসবো, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। ইন্টারনেট ও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় ই কমার্স খাতে 1700 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কেনাবেচা না হয় দৈনিক ক্ষতির পরিমাণ অন্তত 120 কোটি টাকা বলে জানিয়েছে ইক্যাব সভাপতি শমী কায়সার। বিকেলে বনানীতে এক সংবাদ সম্মেলনে শমী কায়সার এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এই সময়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে এসব উদ্যোক্তাকে সহজ শর্তে ও স্বল্প মুনাফায় ঋণ দেওয়ার অনুরোধ জানান তিনি। আগামী 1 বছর
ফেসবুক ও লজিস্টিক্স সেবার উপর থেকে 15% ভ্যাট প্রত্যাহারের দাবি করেন তিনি। এছাড়া আগামীতে যেন ফেসবুক ও ইন্টারনেট সেবা বন্ধ না হয় সে অনুরোধ জানান ইক্যাব সভাপতি। ই-কমার্স খাতের প্রায় সব উপখাতই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন কমার্স উদ্যোক্তা, অনলাইন শপ ভিত্তিক ই-কমার্স উদ্যোক্তা, মার্কেট প্লেস, ট্যুরিজম উদ্যোক্তা, ট্যুরিজম ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হয়েছে। তাদেরকে একটি ন্যূনতম পরিমাণ বিনা জামানতে এবং স্বল্প ইন্টারেস্টে একটা লোন দেয়া যায় কিনা সেটির ক্ষেত্রেও আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে এর পরবর্তীতে কথা বলবো। আগামী 1 বছর ফেসবুকের উপর 15% যেই ভ্যাটটা দেওয়া হয়, ভ্যাটটাকে যদি অন্তত একটা সার্টেন টাইম, আমি 1 বছর বলছি, একটা সার্টেন টাইমের জন্য আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দেখছেন শান্তবাজার। এই চেয়ারে কাকে চাই বাচু ভাই, বাচু ভাই, এই চেয়ারে কাকে চাই বাচু ভাই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, যাতে আছে লবণ, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট, না থাকবে ব্যথা, না থাকবে ভয়। স্বাভাবিক সূচিতে ফেরার শুরুর দিনেই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে পুরোদমে চলছে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম। সাধারণ লেনদেন ছাড়াও ভিড় বেড়েছে ফরেন কারেন্সি বিভাগে। গ্রাহকরা বলছেন জনস্বার্থে ব্যাংকিং সেবা সব ধরনের বিধিনিষেধের বাইরে রাখা উচিত। দেখুন সেলিয়া সুলতানার প্রতিবেদন। সঞ্চয়পত্র খোলার উদ্দেশ্যে রামপুরার বাসিন্দা ইমাম হোসেন পরিবারকে নিয়ে এসেছেন মতিঝিলের সোনালী ব্যাংকে। আরও আগে আসার পরিকল্পনা থাকলেও বাদ সাধে চলমান পরিস্থিতি। সবশেষ পুরোদমে ব্যাংক চালুর খবরে বুধবার সোনালী ব্যাংকে আসেন তিনি। ভয় লাগছিল যে রোড গার্ডের কি অবস্থা কি নাকি, পরে এখন দেখতেছি না মোটামুটি গাড়ি চলে, এই সেজন্য আসলাম আর কি আজকে। গত কয়েকদিনে অনেকটা থেমে থেমে চলছিল ব্যাংকের কার্যক্রম। সাধারণ সময়েই ব্যাংকে গ্রাহকদের চাপ থাকে। সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকের সময় কাটছাটে যানজটের শহরে অনেকেই পেরে উঠছিলেন না ব্যাংকের সেবা গ্রহণে। মাসের শেষ দিনে জরুরি কাজগুলো সেরে নিতে ভিড় ছিল সাধারণ গ্রাহকদের। ওই ব্যাংকে খোলা থাকলে ওই ব্যাংকের থেকে টাকা উত্তোলন করা যায় চেক দিয়া। লোকজনই তো আসতে পারে না, এর মধ্যে নিবে কিভাবে? স্কাই ব্যাংকিং বন্ধ ছিল জুলাই 5 থেকে। এইটার জন্য আমি এই কাজে আসছিলাম এবং কাজটা করে নিলাম আর কি। আমরা ঠিক মতো করে সেটা পেমেন্ট করতে পারছি। টাকা উত্তোলনের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যবস্থার যে সুবিধাগুলো সেগুলো ব্যবহার করা যাচ্ছে। এদিকে ব্যাংকে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ফরেন কারেন্সি বিভাগে। অনেকেই স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি সেবার জন্য দেশের বাইরে যাবেন। তাই ঢাকার বাইরে থেকে অনেকেই আসেন মতিঝিলে। ওয়ার্ক ডে যেদিন ছিল সেদিন আসছিলাম, তো 2টা পর্যন্ত যে ওটা আমি জানতাম না, তো এই জন্য এখান থেকে বলে দিল যে রোববার দিন আসেন। খরচ বেশি হলে এখন প্রয়োজন তো মানুষ এই করে না। মানুষ যখন প্রয়োজনের দ্বার প্রান্তে যে থাকে তখন অনেক কিছুই মানুষ করে। আমরা তো সাধারণত মহিলারা অলংকারও বিক্রি করে ফেলি, করি না। অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকে দুপুরে চাপ ছিল আমদানি বিভাগের এলসি খোলায়। এছাড়া আটকে থাকা রপ্তানির কাজও সারতে আসেন অনেকে। গ্রাহকরা বলছেন জনস্বার্থে ব্যাংকিং সেবা সব ধরনের বিধিনিষেধের আওতামুক্ত রাখা উচিত। ব্যাংকিং লেনদেন অ্যাকচুয়ালি যখন সীমিত ছিল তখন আমরা তো পোর্টের মধ্যে যেমন একটা পে অর্ডার, আমরা এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করি, আমরা তখন পে অর্ডার করতে আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। আর বিশেষ করে যখন অনলাইন বন্ধ ছিল তখন তো আমরা পে অর্ডার করতে পারি না। বন্দর থেকে এক্সপোর্টে যেগুলো কন্টেনার ডেলিভারি ছিল ওগুলো আমরা যথেষ্ট হ্যাম্পার পড়েছিলাম। চলমান পরিস্থিতি, এর থেকে যদি ব্যাংকগুলোকে একটু আলাদাভাবে দেখা যায়, আলাদা নিরাপত্তা দিয়ে বা ওনাদের রেগুলার ওয়ার্কিং আওয়ার দিয়ে 5টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় যে আবার সব নর্মালের মতোই, অন্তত অর্থনৈতিক ব্যাপারটা যেটা আসলে সবারই দরকার। পার্টি পেমেন্ট করবো আর কি, মানে কি আমার ওই যে কোম্পানি থেকে আমার এই পার্টি পেমেন্ট করতে হয়। তো এই যে এখানে দেখলাম যে ভালো, এই যে খুব ভালো সার্ভিস এই পাইতেছি। কোম্পানির লেনদেন যেটা মূলত ব্যাংক নির্ভর, ব্যাংক বন্ধ থাকলে আমাদের লেনদেন হচ্ছে টোটালি অফ। এই কারণে আমাদের প্রবলেম হচ্ছিল, যেমন আমাদের পার্টি থেকে টাকা উত্তোলন করা, জমা দেওয়া। ব্যাংক কর্মকর্তারাও বলছেন পুরোদমে ব্যাংক চালু হওয়ায় সেবা নিতে আসছেন গ্রাহকরা। এতে গত কয়েকদিনের গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ব্যাংকগুলো। 3 ঘন্টা বাড়তি সময়ে আমরা আমাদের দৈনন্দিন যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পন্ন করে যেতে পারবো। পাশাপাশি গ্রাহকদের যদি আরও কোনো বাড়তি সময়ের প্রয়োজন হয়
এখন যেহেতু কোনো রেস্ট্রিকশন নাই, আমরা অবস্থান করে তাদেরকে সেবা নিশ্চিত করে তারপরে যাব ইনশাল্লাহ। পুরোপুরি আগের অবস্থায় না ফিরলেও গ্রাহকদের চলাচল বেড়েছে ব্যাংক পাড়ায়, সে কারণে চাপ বেড়েছে কিছুটা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আর্থিক খাতে গতি ফিরবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সান্ধ্যবাজার দেখছেন। দেশের 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন সময় সমন্বয়ে প্রয়োজনে হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। এর আগে চলমান পরিস্থিতিতে গত 24 জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। সান্ধ্যবাজার নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো একটু পরে, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। মেম, কাল থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল, তবে ছোট দূরত্বে। রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন কারফিউ শিথিলের সময় ট্রেন চলবে। 2 সপ্তাহ সময় ধরে প্রায় এই রেল চলাচল বন্ধ ছিল। এতে করে কিন্তু ভোগান্তিতে পড়েছেন যারা যাত্রীরা ছিলেন। বিকল্প পথ হিসেবে বেছে নিয়েছিলেন সড়ক এবং আকাশপথ। সড়ক পথে কিছুটা সময় বেশি লাগতো, আবার আকাশপথে কিছুটা ব্যয়বহুল ছিল। সবকিছু মিলিয়েই কিন্তু আসলে তারা ভোগান্তির শিকার হয়েছেন। বিস্তারিত জানাবেন সিফাত শাহরিয়ার। উত্তর কিংবা দক্ষিণ, স্টেশন ধরে সামনে তাকালেই দেখা মিলবে লাল সিগন্যালের। 2 সপ্তাহ ধরেই লাল সিগন্যালের অনড় অবস্থান। তাতে ঘোরেনি চাকা, বন্ধ দরজা জানালা, ইঞ্জিনবিহীন ঠায় দাঁড়িয়ে ট্রেন। কমলাপুরের কর্মকর্তা কর্মচারী তো বটেই, শালিক কাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলাউদ্দিনের কাছেও এই আঙিনা অচেনা লাগছে। স্টাফ ছাড়া, আমি ছাড়া আর কেউ দেখি না, এরকম অবস্থা আছি। তো এইরকম অবস্থা আমি আর কখনো দেখিনি। নিকট অতীত করোনাকালীন ছাড়া কে কবে দেখেছে প্ল্যাটফর্ম জুড়ে এমন নীরবতা? সে সময় যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও চলেছে পণ্যবাহী ট্রেন। তবে এবার বন্ধ সকল ট্রেন চলাচল। তাতে ভোগান্তিতে পড়েছে নিয়মিত রেলপথে যাত্রা করা হাজার হাজার যাত্রী। এই রেলপথ থেকে বেঁকে তাদের গন্তব্যে পৌঁছানোর নতুন বাহন কি এখন? নিরাপদ বাহন না পেয়ে দূরপাল্লার যাত্রীরা অস্থায়ী বসবাস শুরু করেছেন রাজধানীতে। স্বল্প দূরত্ব আর শহরতলির অফিসগামীরা বেছে নিয়েছেন বাস। ট্রেনে সবসময় আসতাম, এখন ট্রেন চলে না, এখন তো বাসে যাওয়া লাগবে। নিশ্চয় এখন কষ্ট হলেও বাসে যেতে হবে, না যাওয়ার তো কোনো উপায় নেই। সেজন্য ফিরে যাচ্ছি, মহাখালী যাব, মহাখালী যায় বাসে উঠবো। প্রতিবেশী দেশের নিয়মিত ট্রেন যাত্রীরা বিকল্প হিসেবে যাত্রা করছেন আকাশপথে। বাসে যদি আমি অ্যাভেলেবেল টিকিট পাই তত বাসে যাবো, আর যদি না পাই তাহলে আমার বিমানে যেতেই হবে। কারণ যে আমার ওখানে যেহেতু আমার রুগী, আমার ডাক্তার দেখাইতেই হবে মাস্ট। আমি তো অলরেডি ছুটি নিয়ে ফেলেছিলাম, তো এখন অল্টারনেটিভলি আমার দ্রুত কোনো একটা ট্রান্সপোর্ট রেডি করা লাগতেছে। আমি হয়তো এয়ারে চলে যাব অল্টারনেটিভলি। এই ট্রেনটা যদি আরম্ভ হয়ে যাক তাহলে আমি একটু সুবিধাভাবে যেতে পারবো আর কি। এ সময় প্রতিদিনই ঢাকা স্টেশন থেকে আশাহত হয়ে ফিরেছেন যাত্রীরা। একই অবস্থা ঢাকার বাইরের যাত্রীদেরও। আমি ভাবছিলাম যে রেলওয়ে স্টেশন খোলা, এখন আসার পরে দেখি বন্ধ। বিশেষ করে যারা চিকিৎসার জন্য এবং ইমার্জেন্সি কাজে যারা ঢাকা যাবে তার জন্য বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রেল যোগাযোগটা বন্ধ থাকার কারণে আসলে আমাদের অনেক সমস্যা বা ভোগান্তির শিকার হচ্ছি। দ্রুত সময়ে ট্রেন চালু হবে আমাদের জন্য অতি মঙ্গল। জরুরি প্রয়োজনে তেলবাহী কিছু কন্টেনার, তেলবাহী লরি কিছু আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী বিভিন্ন দিকে যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন 1 আগস্ট থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে চলবে ট্রেন। কারফিউ শিথিল থাকবে এই সময়। আমরা লোকাল, মেল এক্সপ্রেস এবং কমিউটার ট্রেনগুলো আগামী 1 তারিখ থেকে চালাবো, 2 দিন বা 3 দিন। তারপরে যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তখন আমরা ওই কারফিউ শিথিল সময়ের মধ্যেই স্বল্প দূরত্বে যদি আন্তনগর ট্রেনগুলো চালানো সম্ভব হয় সেটাও চালাবো।
শুরুতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে চলবে কমিউটার ট্রেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেখছেন শান্তবাজার। সাম্প্রতিক সময়ে সড়কপথে পণ্য পরিবহন বিঘ্নিত হলেও সচল ছিল নৌপথ। ফলে শিল্পের কাঁচামাল ও জ্বালানি তেল সরবরাহ ছিল অনেকটাই নির্বিঘ্ন। কম খরচে পণ্য পরিবহন ও বিপণনে ছোট ছোট নৌরুট সচল করার দাবি শিল্প মালিকদের। নৌপথে পণ্য পরিবহন বাড়াতে হলে সারা দেশে নদী পথের সংযোগস্থল বরিশালের কালীগঞ্জ সহ পাবনার বাঘাবাড়ি, নগরবাড়ি নৌরুট ড্রেজিংয়ের দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের 90% পণ্য আমদানি ও রফতানি হয়। এর মধ্যে 12 কোটি মেট্রিক টন পণ্য আসে খোলা বা কার্গো জাহাজে। যদিও বন্দর চ্যানেলের নাব্যতা কম থাকায় বড় জাহাজে আসা শিল্প কারখানার কাঁচামাল এবং বহির্নোঙরে লাইটার জাহাজের মাধ্যমে সার, গম, লবণ, চিনি, ভোজ্য তেল, সিমেন্ট ক্লিংকার, পাথর, স্টিল, HR কয়েল এসব পণ্যের সিংহভাগই খালাসের পরে নদী পথে দেশের বিভিন্ন স্থানে নেওয়া হয়। সম্প্রতি দেশের উদ্ভূত পরিস্থিতিতে যান চলাচল বাধাগ্রস্ত ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পণ্য পরিবহনে তৈরি হয় সংকট। বিঘ্নিত হয় কন্টেনার জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি। যদিও এই সময়ে বহির্নোঙরে থাকা বড় কার্গো জাহাজ থেকে পণ্য খালাস ছিল অনেকটাই স্বাভাবিক। 4 দিনে প্রায় 4 লাখ মেট্রিক টন পণ্য খালাস হয় এবং নৌপথে পরিবহন করা হয় 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন পণ্য। অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় দেশের সাপ্লাই চেইন, বিশেষ করে জ্বালানি তেল, খাদ্যশস্য, কয়লা এবং ভারী শিল্পের কাঁচামাল পরিবহনে সংকট হয়নি বলে মনে করেন নৌবাণিজ্য অধিদপ্তর। নৌপথে পণ্য পরিবহনের দ্বারা আমাদের অন্যান্য রোড অ্যান্ড রেলের চাইতে প্রায় 4 ভাগের 1 ভাগ খরচ হয়। সো একে কস্ট এফেক্টিভ, সেই সাথে এনভায়রনমেন্ট সাস্টেনেবল। আর জাহাজ মালিকরা বলছেন নৌপথে পণ্য পরিবহন সাশ্রয়ী ও নিরাপদ। সড়কপথে যেখানে প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনে 1 থেকে 1,500 টাকা খরচ হয়, সেখানে নৌপথে হয় 500 টাকা। এই সরকার যদি নৌপথের দিকে একটু সুনজর দেয়, বাংলাদেশের উন্নয়নের মানুষ জনগণের কাছে খুব কম পয়সায় মালটা পৌঁছে যাবে এবং নৌপথে খরচও অনেক কম। লাইটারেজ জাহাজ মালিকরা বলছেন বেশ কিছু নৌরুট ড্রেজিং করা হলেও গুরুত্বপূর্ণ সংযোগস্থল বরিশালের কালীগঞ্জে নাব্যতা কমে গেছে। এছাড়া নাব্যতা কমে গেছে ঘোড়াশাল, বাঘাবাড়ি, নগরবাড়ি নৌরুট, যশোরের নোয়াপাড়া চ্যানেলের। সেই সঙ্গে সন্দ্বীপ চ্যানেলে বেশ কিছু জাহাজ ডুবে গেলেও সেগুলো উদ্ধার না করায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে লাইটারের জাহাজ। এতে ক্ষতি হচ্ছে জানমাল। নিরাপদ ও সাশ্রয়ী পণ্য পরিবহনে নিয়মিত ড্রেজিং ও ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। আমাদের এখন চিটং থেকে ঢাকা, নোয়াপাড়া, তারপর আমরা ঘোড়াশাল, এগুলি সবগুলি ড্রেজিংয়ের দরকার। আমরা 100% নিখুঁত ড্রেজিং দরকার, যেটা যত ড্রেজিং হবে মাইপা ততটুকু পাওয়া যায় মতো গভীরতা, তাহলে নিরাপদ হবে। মহাসড়কে টোল ও ওজনের সীমাবদ্ধতায় বেড়ে যায় খরচ। এক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণনে বিলুপ্ত হওয়া ছোট ছোট নৌরুট সচলের দাবি শিল্প মালিকদের। আমাদের যেহেতু প্রোডাক্ট কস্ট কম, ওই প্রোডাক্ট কস্টে গিয়ে ইফেক্ট যখন করতেছে তখন পার্সেন্টেজ অফ দ্য ট্রান্সপোর্টেশন ইজ অনেক হাই হয়ে যাচ্ছে। তো নদীগুলোকে যদি আমরা আবার সচল করতে পারি, ওই ক্ষেত্রে দেখা যেতে পারে যে চট্টগ্রাম হয়তো আবার ঘুরে দাঁড়াবে। গেল বছরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খাদ্য শিল্পের কাঁচামাল সহ প্রায় 5.5 কোটি মেট্রিক টন পণ্য খালাস হয়। এসব পণ্য খালাস করে প্রায় 1,500 লাইটারের জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। শান্তবাজারে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার।
এবারে দেশের বাইরের খবর। হামাস নেতা হানিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমন হত্যাকে কাপুরুষোচিত ও অগ্রহণযোগ্য বলছে রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সংগঠন। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আব্বাস। এদিকে হানিয়ার মৃত্যুতে রীতিমতো উৎসবে মেতে উঠেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন তানভীর জনি। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিক্রিয়া ও বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে হত্যার নিন্দা জানান বিশ্ব নেতারা। হানিয়ার মৃত্যুতে শোকের ছায়ে ভাসছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। হত্যার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অবিচল থাকার নির্দেশ দেন মাহমুদ আব্বাস। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী বলছে ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো সন্ত্রাসীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়া তেহরানের কর্তব্য। লেবাননের বাসিন্দারা বলছেন, এ ঘটনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ভয়াবহ রূপ নিবে। হানিয়ার মৃত্যুতে তারা শোকাহত। এদিকে ইসরায়েলকে চিরশত্রু হিসেবে উল্লেখ করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। خسرناها بالشهداء والجرحى في هذه المنطقة. هناك اعتداء آخر الآن على الضفة الأخرى من مساحة الصراع العربي الإسرائيلي. এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা ও শোক জানিয়েছে কাতার, তুর্কিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ও সংগঠন। এক পোস্টে তুর্কির প্রেসিডেন্ট বলেন, সমস্ত শক্তি দিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করবে তার দেশ। হামলার চরম নিন্দা জানিয়েছে চীন, রাশিয়া, মালয়েশিয়া সহ অনেক দেশ। রাশিয়ার বক্তব্য, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকে নিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছে চীন। তবে এই হত্যাকাণ্ড নিয়ে এখনও নীরব যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ছাড়া সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। I think nothing takes away from the importance of, as I said a moment ago, getting to the ceasefire, which is manifestly in the interests of the hostages and bringing them home. It's manifestly in the interests of Palestinians who are suffering terribly every single day. অন্যদিকে হানিয়ার মৃত্যুতে রীতিমতো উৎসব করছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, একজন নোংরা মানুষ থেকে মুক্ত হলো বিশ্ব। বেনিয়ামিন নেতানিয়াহুর এ বিষয়ে নীরব থাকার নির্দেশ দেওয়ার পরও এই মন্তব্য করেন তিনি। তানভীর জনি, এখন বিশ্ব। দেখছেন সান্ধ্যবাজার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিব্রত ক্রিকেট বোর্ড। তাদের মধ্যে বিরোধের কথা স্বীকার করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে হাথুরুর সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারটা পরিষ্কার না করলেও বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লঙ্কান এই কোচকে রাখছে বলে নিশ্চিত করেছে বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। চান্ডিকা হাথুরুসিংহে পুনরায় বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পেছনে অন্যতম ভূমিকা ছিল বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের। মাঠ ও মাঠের বাইরে তাদের দুয়ের রসায়নও ছিল চমৎকার, কিন্তু দারুণ সে সম্পর্ক ফাটল ধরে 2023 ওয়ানডে বিশ্বকাপে। দলের উপর অগ্রাধিকার বাস্তবায়নে টিম ডিরেক্টর সুজনের সঙ্গে দ্বন্দ্বে জড়ান হাথুরু। হেড কোচের ওপর ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে তাদের দ্বন্দ্বের ব্যাপারটি এতদিন প্রকাশ্যে আনেনি ক্রিকেট বোর্ড। অবশেষে হাতুরু ও সুজনের দ্বন্দ্বের ব্যাপারটি স্বীকার করল বিসিবি। আমরা কোনো ধরনের অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন এক্সপেক্ট করি না টিমের মধ্যে। কোনো একটা হয়তো ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে, হয়তো এরকম সিচুয়েশন হয়েছে, এবং আশা করবো যে যাতে ভবিষ্যতে আমাদের এরকম কোনো আনহেলদি কোনো সিচুয়েশন না হয়। ক্রিকেট বোর্ডের ভেতরে জোর গুঞ্জন আছে হেড কোচ হাতুরুকে আর দায়িত্বে রাখতে চায় না বিসিবি। তবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকে যাচ্ছেন এ লঙ্কান কোচ, যে কারণে শান্ত মিরাজদের জন্য নতুন কোচের খোঁজে বিসিবি। এটা ওপেন সিক্রেট ক্রিকেট পাড়া জুড়ে। নতুন কোচ খোঁজার খবর পরিষ্কার না করলেও 19 জুলাই ছুটি কাটিয়ে যে হাতুরু এখনও ঢাকায় ফেরেননি তা নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। কোচ চেঞ্জ হওয়া না হওয়া এটা বোর্ডের থেকে সিদ্ধান্ত হয়।
তো এই ধরনের এখন কোনো ওরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। ভিসাটা তার একটু দেরি হয়েছে, ডেফিনেটলি আমরাও এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট 19 তারিখ না আসলে 25-26 তারিখে এক্সপেক্ট করছিলাম, এখন 2 তারিখে আসার কথা। হেড কোচ হাতুরুকে ছাড়তে চাইল স্পিন কোচ মুস্তাক আহমেদকে ধরে রাখতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিটেলস হচ্ছে মুশতাককে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাবো, জানুয়ারি থেকে আমরা চেষ্টা করবো তার সাথে একটু লং টার্মে করা যায় কি না, বলছি না করা যাবে, বাট এখন পর্যন্ত ওরকম একটা পজিটিভ ভাইব পাচ্ছে, কিন্তু দেখা যাক তার সাথে আলাপ আলোচনা করার পর বোঝা যাবে। এদিকে পাকিস্তান সফরে নিরাপত্তার ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়েছে বিসিবি। পাকিস্তান সফরে নেই কোনো ক্রিকেটারের আপত্তি। কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা সেটাও না। হুমায়ুন কবির রোজ, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।